ঘরে মাছ মাংস সবই আছে, কিন্তু হঠাৎ মনে হলো আজ ডাল আলু ভর্তা খাবো। আসলে এভাবে ডাল আলু ভর্তা করলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। সংসার জীবনের ৪ দশক পর্যন্ত কাজ করতে করতে এখন সংসারের কাজগুলি মুখস্থ হয়ে গেছে। আমার এক এক সময় মনে হয়, যদি এই ৪২ বছর এক বাড়িতে থাকতাম, তাহলে এখন চোখ বন্ধ করেই সব কাজগুলি করতে পারতাম। এখন দিনের 11:30 বাজে। ব্রেকফাস্টের জন্য হলুদ বেটে নিচ্ছি। ৩ জনের জন্য ৩ ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, ১ চা চামচ পরিমাণ গোলমরিচ আর ৩ চিমটি হিমালয়া পিঙ্ক সল্ট একসাথে পাটায় মিহি করে বেটে নেব। পার্থর জন্য ১ কাপ চাউলের ভাত রান্না করেছি, আর গতকালের একটু তরকারি আছে, ওর খাওয়া হয়ে যাবে। আজ আমার অনেক অনেক কাজ আছে, কাজগুলি সেরে নিয়ে পরে আমাদের জন্য দুপুরের খাবার রান্না করব। কি রান্না করব এখনো ঠিক করি নাই। ঘরে মাছ মাংস সবই আছে, দেখা যাক। যেটুকু সময় পাই আর কি খেতে মন চায় সেই অনুপাতে রান্না করব। ৫-৬ বার ঘুরিয়ে ঘুরিয়ে বেটে নিয়েছিলাম। এখন মিহি করে হলুদটা বাটা হয়েছে, উঠিয়ে নেব। বড় পাটায় হলুদ বাটি না, বড় পাটায় হলুদ বাটলে পাটার ধার নষ্ট হয়ে যাবে, তার জন্য ছোট পাটায় সবসময় হলুদ বাটি। গতকাল আপনাদেরকে বলেছিলাম কোল্ড প্রেস কোকোনাট অয়েল তৈরির কথা। ৪টা নারিকেল কুড়িয়ে দুধ বের করে গ্লাসে রেখে দিয়েছি। এখন দেখুন, উপর দিয়ে অয়েলটা জমে গেছে আর জলীয় অংশটা নিচের দিকে পড়ে আছে। এই দেখুন, উপর করলেও পড়ছে না, তার মানে শক্ত হয়ে অয়েলটা উপরে জমে গেছে। এখন একটা একটা করে প্রতিটা গ্লাস থেকে প্রথমে অয়েলটা উঠিয়ে নেব। তারপরে ওই বাকি যে দুধটুকু থাকে এটাও ফেলবো না, এটা রেখে দেব, পরে কোনো এক সময় কিছু রান্না করে খাওয়া হবে। গ্যাসের চুলাটাতে এখনো লাইন দেওয়া হয়নি। সিলিন্ডার নিচে আছে, চুলাটা তো উপরে, কিন্তু এখনো লাইন দেওয়া হয়নি। আজ দেবে কাল দেবে বলে এখনো লাইন দিচ্ছে না, কারণ ওই মিস্ত্রিও পাওয়া যাচ্ছে না। ঈদের কারণে সবাই বাড়িতে চলে গেছে, ছুটিতে আছে, এই জন্যই। গ্যাসের চুলা জ্বালাতে পারলে নারিকেলের দুধ আর ওই চিপে নেওয়া নারিকেলটা দিয়ে সাথে শুকনো আতপ চালের গুঁড়ো মিশিয়ে বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে খাওয়া যেত, কিন্তু চুলাটা এখনো ঠিক না করাতে ওই নারিকেলগুলো রেখে দিচ্ছি। আজও 4টা নারিকেলের দুধ রেখে দেব, ডিপ ফ্রিজে রেখে দেব, পরে চুলা ঠিক হলে কিছু বানিয়ে খাওয়া হবে। প্রতিটা গ্লাসে উপরে গাঢ় হয়ে অয়েলটা জমে আছে, এখন উঠিয়ে নিচ্ছি। তবে আমার মনে হচ্ছে তেল কম হবে, 4টা নারিকেল অনুপাতে তেল কম দেখা যাচ্ছে। সব সময় তো আর সমান নয়, নারিকেলগুলি ছোট, আর কিনা নারিকেলের বিশ্বাসও থাকে না। অনেক সময় আধ পাকা নারিকেলেরও চারা চলে আসে, তখন আমরা ভাবি এটা হয়তো বা ভালো। আসলে ভাঙলে তখন বোঝা যায়। আমি এখন বুঝি, নারিকেল ভাঙতে ভাঙতে বুঝি কোন নারিকেলের তেল হবে কোনটার হবে না। তো নারিকেলের অয়েলগুলো উঠিয়ে নিয়ে দইয়ের মতো ফেটিয়ে নর্মাল তাপমাত্রায় রেখে দেব 10-12 ঘন্টা। তারপরে এটা আবার ফ্রিজের নর্মালে রেখে দেব বাটিসহ। পরে খাঁটি অয়েলটা উপরে শক্ত হয়ে জমে যাবে, যদি কোনো জলীয় অংশ থাকে ওটা নিচে পড়ে থাকবে, ওটা আগামীকাল দেখাবো আপনাদের। গ্লাসে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ ভিনেগার, 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। দারুণ একটা দ্রবণ তৈরি হবে, এটা খেলে শরীরের অনেক উপকার হয়। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিওতেও দেখেছি এরকম দ্রবণ তৈরি করে উনি খাচ্ছেন এবং সবাইকে খাওয়ার জন্য পরামর্শ দিচ্ছেন। তখন থেকে আমিও প্রায় সময় চেষ্টা করি এভাবে দ্রবণ তৈরি করে আমরা সবাই খেতে। 2 প্রকার দ্রবণ তৈরি করে দেখাচ্ছি আপনাদের। একটা হলো আপেল সিডার ভিনেগার দিয়ে করেছি, আর একটা করছি লেবুর রস দিয়ে। ছোট একটা লেবু কেটে পুরো রসটাই চিপে নিয়ে নিলাম। এর উপর দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা।
এই দ্রবণটাও শরীরের অনেক অনেক উপকার করে। ডক্টরদের ভাষায় ওনারা বলেছেন আমাদের সাধারণ ব্রেনে ওইসব কথাগুলি ধরে রাখতে পারে না, তবে বুঝি এইসব দ্রবণে শরীরের কি কি উপকার করে এটা নিজে নিজে বুঝতে পারি। ওভাবে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না। আপনারা যদি এইসব দ্রবণের উপকার সম্বন্ধে জানতে চান তাহলে ইউটিউবে সার্চ দিয়ে দেখুন, অবশ্যই সব কিছু জানতে এবং বুঝতে পারবেন। লেবুর রসের সাথে বেকিং সোডা মেশানোতে কি যে বুদবুদ উঠছে দেখুন, অনেকক্ষণ সময় এরকম বুদবুদ থাকবে। বিক্রিয়াটা একেবারে নর্মাল হয়ে গেলে তখনই মেশাতে হবে 1 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট এবং নর্মাল 1 গ্লাস জল। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার এবং মুজিবুর রহমান স্যারের একটা ভিডিওতে এভাবে দ্রবণ বানিয়ে ওনারা খাচ্ছেন এবং উপকারিতা সম্পর্কেও বলছেন। সব কিছু জেনে বুঝে সেদিন থেকে আমরাও এই দ্রবণটা খাই, অনেক অনেক উপকার পাচ্ছি। এখানে 2 গ্লাস দ্রবণ বানালাম, একটা হলো আপেল সিডার ভিনেগার দিয়ে আরেকটা লেবুর রস দিয়ে। বাপ বেটা দুইজনকে 2 গ্লাস দিয়ে আসলাম। আমিও 1 গ্লাস লেবুর রস দিয়ে ওভাবে দ্রবণ বানিয়ে খেয়েছি। এখন আমাদের 3 জনের জন্য হলুদ চা বানাবো। গোলমরিচ, হিমালয়া পিঙ্ক সল্ট মিশানো হলুদ বাটা সম পরিমাণে 2 গ্লাসে নিয়ে নিলাম। আমার জন্য 1 ভাগ বাটিতে রেখে দিলাম। এখন ওদের বাপ বেটাকে 2 গ্লাস দিয়ে আসি। তবে 2টা দ্রবণ, একটা হলো আপেল সিডার ভিনেগার আরেকটা হলো লেবুর রস দিয়ে তৈরি করা। এই 2টা দ্রবণ একই জনে একই দিন কিন্তু খেতে পারবো না। যেমন আজ যদি আপেল সিডার ভিনেগারের দ্রবণটা খাই, কাল খাবো লেবুর রসের দ্রবণ। এইভাবে ব্যালেন্স করে খেতে হবে। তবে প্রতিদিন যদি আমি মনে করি আপেল সিডার ভিনেগার দিয়ে দ্রবণটা খাবো, প্রতিদিনই খেতে পারবো। আবার যদি মনে করি লেবুর রস দিয়ে দ্রবণটা খাবো, সেটাও প্রতিদিনই খেতে পারবো। তবে 2টা দ্রবণ একসাথে একজনে খেতে পারবো না, তাহলে কিন্তু ক্ষতি হতে পারে। আরও একটা কথা আছে, এইসব দ্রবণগুলি খালি পেটে খেতে হয়। খালি পেটে খেয়ে কমপক্ষে 10-15 মিনিট বা আধা ঘন্টা পর খাবার খেলেই বেশি ভালো। আবার ভরা পেটেও খাওয়া যাবে না, খাবারের 2 ঘন্টা পর খেতে হবে। এভাবে করেই খেতে হবে। বুঝে শুনে যদি এসব খাবারগুলি আমরা খেতে পারি তাহলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এখন দিনের 12:30 বাজে, আমরা আম আর মুড়ি খাচ্ছি। তবে একটু বেশি করেই আম নিয়েছি। আম আছে ঘরে, আমগুলি না খেলে নষ্ট হয়ে যাবে, তার জন্যই একেবারে পেট ভরে আম আর মুড়ি খেয়েছি। এরপরে কিছুক্ষণ মোবাইলের কাজ করেছি, তারপরে এখন আসলাম ঘরটা গুছিয়ে নিতে। প্রথমে পার্থর রুমটা গুছিয়ে নেই। বিছানা চাদরগুলো আসার পরে আর ধুই নাই, 15-16 দিন হয়ে গেছে। আজ বিছানা চাদর, বালিশের কভার এগুলি ধুয়ে দেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। গতকালের ভিডিও দেখে কলকাতা থেকে আমার এক প্রিয় দিদিমণি, ওনার নাম সুনন্দা ব্যানার্জি, তিনি লিখেছেন, দিদি প্রায় সময় আপনি আপনাদের লাইফস্টাইলের শুরুতে যে ফ্যাট অ্যাডাপ্টেশন করেছেন এই কথাটি বলেন। আসলে ফ্যাট অ্যাডাপ্টেশন কি, কিভাবে এটা সম্ভব করলেন, যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে খুব উপকার হতো। আমারও বিভিন্ন ধরনের সমস্যা আছে, হাঁটু ব্যথা, আরও কি কি উনি লিখেছেন অনেক কথাই, অনেক বড় একটা কমেন্টস করেছিলেন। দিদিমণিকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। দেখুন দিদিমণি, আমি সাধারণ এবং পড়ালেখা না জানা একজন মানুষ। তেমন কিছুই জানি না, তেমন কিছুই বুঝি না। কিন্তু দেয়ালে ফিট থেকে যাওয়ার কারণে এখন বাধ্য হয়ে অনেক কিছুই করছি। যেমন আমার হাজব্যান্ডের 20 বছর যাবৎ ডায়াবেটিস ছিল, সাথে হাই প্রেশার, আবার এখানে ব্যথা ওখানে ব্যথা, এই ধরনের অনেক সমস্যা ছিল। আমাদের এসব লাইফস্টাইলের কথাগুলি আমি প্রায় সময় ভিডিওতে বলেছি। আপনি হয়তো আমাদের ওই ভিডিওগুলি দেখেন নাই, আপনারা অনেকেই দেখেন নাই যারা নতুন,
তারা তো আমাদের সম্পর্কে কিছুই জানেন না। তারা হয়তো ভাববেন যে একবেলা খেয়ে কিভাবে বেঁচে আছে, এটা কিভাবে সম্ভব। আসলে এভাবে আমিও ভেবেছি, আমরাও ভাবতাম আগে ২ বেলা ভাত না খেয়ে কিভাবে বাঁচবো। একবেলা রুটি খেতাম, ২ বেলা ভাত খেতাম, মাঝে আরো কত রকমের খাবার। এসব খাবার খেয়ে খেয়ে একসময় আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল। তখন সংসারের কাজ করতাম ঠিকই, কিন্তু অলসতা লাগতো, কাজ করতে মন চাইতো না। দায়িত্ব কর্তব্যের খাতিরে বাধ্য হয়ে কাজ করতাম। শেষে হাতে ব্যথা, পায়ে ব্যথা এসব করতো। অনেক সময় শুয়ে থাকতাম কিন্তু ঘুম আসতো না, হাতে ব্যথা, পায়ে ব্যথার কারণে। আর ওনার তো ২০ বছরের ডায়াবেটিস, ৬ বছর পর্যন্ত ইনসুলিন দিতেই আছি হাতে পায়ে। সকাল, দুপুর, বিকাল ঔষধ খেতে খেতে পেট ভরে যেত। যেহেতু উনি ডায়াবেটিসের রুগী, তাই বারডেমে ওনার কার্ড করা ছিল। প্রতি মাসে মাসে ওখানে গিয়ে চেক আপ করাতো, বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা, ওষুধপত্র তো আছেই। প্রতি মাসে প্রায় ৪-৫ হাজার টাকার ওষুধ, ইনসুলিন লাগতো। কিন্তু ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ কিছুই ভালো হচ্ছে না। ওখানকার ডাক্তারগণ বলে দিয়েছেন মৃত্যুর আগ পর্যন্ত এভাবে ওষুধ চালিয়ে যেতে হবে। ওষুধ চালিয়ে যেতে যেতে শরীর এত দুর্বল হয়ে গেছে, এক সময় উনি হঠাৎ করে মাথা ঘুরিয়ে চোখ মুখ অন্ধকার করে একদিন রাস্তায় পড়ে গিয়েছিলেন। আবার তাৎক্ষণিকভাবে জ্ঞানও ফিরে চলে আসছে। পরে বাসায় আসার পরে যখন আমি দেখলাম যে ওনার এই অবস্থা, সেদিন থেকে আমার আর ঘুম নাই। আমি কিভাবে কি করব, আমি কোনো কিছুই যেন কুল কিনারা পাচ্ছি না। আগ থেকেই এমনিতেই ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের কথাবার্তা শুনতাম, কিন্তু কোনো প্রকারেই ওনাকে মানাতে পারতাম না। পরে একদিন ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখি এবং আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আগে আমি এই লাইফস্টাইল শুরু করব। আমার যদি উন্নতি হয় দেখলে হয়তোবা উৎসাহিত হয়ে উনিও শুরু করবেন। এছাড়া আর বাঁচার কোনো পথ নাই। কারণ আমার বাবাকে দেখেছি, আমার বাবারও ডায়াবেটিস ছিল। মৃত্যুর আগ পর্যন্ত ঔষধ খেয়েছেন। এরই মধ্যে খাবারের অনিয়ম হলে বা ক্ষুধা লাগার সাথে সাথে খাবার না পেলে কতদিন যে আমার বাবা জ্ঞানহারা হয়ে গিয়েছিলেন তার কোনো সীমা নাই। পরে এভাবেই একসময় হঠাৎ করে আমার বাবা দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। সেই স্মৃতিটা মনে পড়লে এখনো বুক কেঁপে ওঠে, চোখের জল ধরে রাখতে পারি না। উনিও যখন একদিন রাস্তায় পড়ে গিয়েছিলেন, সেদিন থেকে আমার মন মেজাজ অন্যরকম হয়ে গেছে। আমার শুধু একটাই কথা, কিভাবে ওনাকে বাঁচাবো, কিভাবে ওনাকে রক্ষা করব। ঠাকুর আমাকে শুধু একটু পথ দেখাও। তখন ইউটিউবে বিভিন্ন ডাক্তারদের ভিডিও দেখে দেখে আমি একদিন সিদ্ধান্ত নিলাম, ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখেছি এবং সব কিছু ভালোভাবে বুঝেও নিয়েছি বারবার। ওনার ভিডিওটা দেখে, কয়েকটা ভিডিওই দেখেছি 2019 সালে। তখন 2020 সালে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, ঔষধ ইনসুলিন ছাড়া ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলছেন যে ডায়াবেটিসের রোগী ভালো হবে। ঔষধ ইনসুলিন কিছুই লাগবে না, সারা জীবন সুস্থভাবে বেঁচে থাকতে পারবেন যদি আমাদের এই নিয়মগুলি ভালোভাবে ফলো করেন। তখন আমি সব কিছু বুঝে শুনে নিজেই শুরু করলাম, ফ্যাট অ্যাডাপ্টেশন করলাম। 7 দিনের একটা চ্যালেঞ্জ আছে। ওই 7 দিন পর্যন্ত শুধু তরি-তরকারি, মাছ, মাংস, ডিম এসব খেয়েছি। কোনো প্রকার ভাত, রুটি, আলু, ডাল, চিনি, ফল, দুধ এইসব কোনো খাবার খাই নাই এবং সাথে সাথে সয়াবিন তেলটাও বাদ দিয়েছি। আগে আমরা সয়াবিন তেল খেতাম, গত ৬ বছর যাবৎ ঘানিতে ভাঙানো সরিষার তেলে খাই। পিঠা বানালেও তেলে ভাজা পিঠা যদি তৈরি করি ওই সরিষার তেল দিয়েই করি। আর যদি পরোটা খেতে মন চায় তখন সরিষার তেল আর ঘি মিশিয়ে বা ঘি দিয়ে পরোটা ভেজে খাই। এভাবে করেই চলছি। সুনন্দা ব্যানার্জি দিদিমণি লিখেছেন, কিভাবে আপনারা ফ্যাট অ্যাডাপ্টেশন করলেন। এটা আপনি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও না দেখলে কোনো প্রকারেই বুঝতে পারবেন না এবং মানতে পারবেন না। আমার কথা ধরে কিন্তু আপনারা কেউই মানবেন না। আপনাদের যদি সুস্থ থাকার প্রয়াস থাকে তাহলে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখুন, সব কিছু দেখে বুঝে শুনে তারপরেই মানুন। নিজের উপর বিশ্বাস রাখতে হবে আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের উপর আত্মবিশ্বাস অবশ্যই থাকতে হবে। না হলে আপনি ভালো থাকতে পারবেন না, ভালো হতে পারবেন না। বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলবে, ওইসব কথা কানেও আনবেন না।
শুধু ডক্টর সাহেব কি বলেছেন ওই কথাটা ভালো করে মুখস্থ করে বুঝে প্রয়োজনে আপনি খাতায় লিখে রাখবেন, তারপরে আপনি মানবেন। তাহলেই আপনি নিরাপদে ফ্যাট অ্যাডাপ্টেশন করে নিতে পারবেন। ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেলে তখন আপনার শরীর, যখন আপনি বাইরে থেকে খাবার খাবেন না, তখন আপনার ব্রেন এবং লিভার নিজের শরীরের ফ্যাট ভেঙে নিজেকে রক্ষা করবে। আপনার তখন আর কিছুই করতে হবে না। আপনার ক্ষুধা তৃষ্ণা কিছুই লাগবে না এবং শরীরে প্রচুর শক্তি পাবেন, যেমন আমরা পাচ্ছি। একটু পরে এইসব নিয়ে আরও কথা বলবো। এটা হলো হেলনের ডাল, বাড়ি থেকে আনা হেলনের ডাল শুকনো খোলায় ভেজে নিলাম। আর এটা হলো মুগ ডাল, এটাও বাড়ি থেকে আনা, আমাদের জমিতে হয়েছিল। আমাদের একটা ছোট জমি সঞ্জয় বর্গা চাষ করেছিল, সেখানে অল্প কিছু মুগ ডাল হয়েছে। তো আমাদেরকেও অল্প কিছুটা ডাল দিয়েছে, কিছুটা এখন ভেজে নিচ্ছি, বাকিটা রয়ে গেছে। এগুলি হলো সোনা মুগ ডাল, এটাও শুকনো খোলায় ভেজে নিলাম। ডালগুলি ঠান্ডা হোক, এই সুযোগে আমি আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলু সিদ্ধ হতে হতে ডালগুলি ফ্যানের নিচে রেখেছিলাম, ঠান্ডা হয়েছে। এখন ডালগুলো পাটার উপর পাটা রেখে ডলে 2 ভাগ করে খোসাগুলি ছাড়িয়ে নেব। অল্প সময়ে ডালগুলি খোসা ছাড়ানো হয়ে যাবে। এরপরে অল্প হেলনের ডাল রান্না করব, সাথে আলু ভর্তা। আজ শুধু এই 2 তরকারি, আর কিছুই রান্না করব না। ঘরে মাছ মাংস সবই আছে, কিছুই খেতে ইচ্ছা করছে না। উনি বলছেন কিছুই লাগবে না, শুধু আলু ভর্তা আর ডাল করো। তো আলু ভর্তা আর ডালই করছি। দিদিমণি বলছিলেন কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন। ফ্যাট অ্যাডাপ্টেশনটা কি সেটাই একটু বুঝিয়ে যদি বলেন তাহলে খুশি হব। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে এইসব পাকা পাকা কথাগুলো শিখেছি। অনেকে বলবেন ডক্টর হয়ে গেছেন, এই হয়ে গেছেন, সেই হয়ে গেছেন। এইসব বাজে কথা আপনারা কেউ বলবেন না প্লিজ। আমি কিছুই জানি না, শুধু ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখে দেখে নিজেরা বাঁচার মতো কিছু কথা বুঝে নিয়েছি, শিখে নিয়েছি। সেটাই এখন জীবনের সাথে অ্যাপ্লাই করে ঠাকুরের আশীর্বাদে এবং স্যারের দয়ায় অনেক ভালো আছি। ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলেছেন 1 গ্রাম ফ্যাট ভাঙলে 9 ক্যালোরি শক্তি উৎপাদন হয়, আর 1 প্লেট খাবার খেলে 4 ক্যালোরি শক্তি উৎপাদন হয়। তাহলে ফ্যাটের শক্তি বেশি নাকি খাবারের শক্তি বেশি? অবশ্যই ফ্যাটের শক্তি বেশি। এই ফ্যাট আমরা কিভাবে ভাঙতে পারবো এবং এই ফ্যাটকে কিভাবে আমরা শক্তিরূপে কাজে লাগাতে পারবো সেটা আগে বুঝতে হবে। যেমন আমরা জন্মের পর থেকে ভাত রুটি আলু এইসব খেয়ে শক্তি পাচ্ছি, ক্ষুধা লাগলে ভাত না খেলে হাঁটতে পারি না, লড়তে পারি না, মনে হচ্ছে যেন জীবন যায় যায় অবস্থা হয়ে যাবে। ভাত খেলে সাথে সাথে শরীরে শক্তি ফিরে আসে, যেন প্রাণ ফিরে আসে। সেরকমই এতদিন আমরা সুগারের শক্তি দিয়ে চলেছি, এখন আমরা ফ্যাটের শক্তি দিয়ে চলবো। আমাদের যাদের শরীরে প্রচুর পরিমাণে ফ্যাট জমে গেছে তারা কিন্তু ফ্যাটের শক্তি দিয়েও আমরা চলতে পারি। তার জন্য প্রথমে শরীরকে ফ্যাট অ্যাডাপ্টেড করে নিতে হবে। একবার শরীরে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেলে সারা জীবন আমরা 2 ধরনের জ্বালানি দিয়ে চলতে পারবো। একটা হলো সুগারের শক্তি, আর একটা হলো ফ্যাটের শক্তি। 2 ধরনের শক্তি দিয়ে আমাদের শরীর বা দেহ যন্ত্রটি চালিত হবে। আগে শুধু বাইরে থেকে খাবারের শক্তি দিয়ে চালিত হয়েছে, এখন ফ্যাটের শক্তি দিয়ে আমরা শরীরকে পরিচালনা করব। এবার বলি কিভাবে আমরা ফ্যাট অ্যাডাপ্টেশন করে নিয়েছি শরীরকে। প্রথম 7 দিন পেট ভরে ভরে শাক সবজি মাছ মাংস ডিম এইসব খেয়েছি। উনি তো কোনো কোনো সময় 7-8টা ডিমও খেয়ে নিয়েছেন, আমি 4-5টা পর্যন্ত খেয়েছি। এরপরে যখন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যাবে তখন একটার বেশি ডিম খেতে পারবে না, একটা কি 2টা, এর বেশি ডিম খাওয়া যাবে না। খাওয়া যাবে না মানে মন চাইবে না, কোনো প্রকারেই আপনি খেতে পারবেন না এর চেয়ে বেশি। ও আরেকটা কথা ভুলে গেছি, ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় শাক সবজি রান্না করা হবে অলিভ অয়েল দিয়ে, সেটা হলো গুড ফ্যাট। আর কুসুম সহ ডিম সরিষার তেলে একটু ভেজে উপর দিয়ে সামান্য হিমালয়া পিঙ্ক সল্ট এবং ঘি মিশিয়ে ওই ডিম খেতে হবে। এভাবে বেশি বেশি করে ডিম খেতে খেতে এক সময় ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেলে শরীরে
তখন আর বাইরে থেকে ফ্যাট খেতে ইচ্ছেই করবে না। জোর করে খেতে চাইলেও আপনি খেতে পারবেন না। 7 দিনের মধ্যেই ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যায়। আমার তো 3-4 দিনে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে, আর ওনার মনে হয় 7-8 দিন সময় লেগেছে। প্রথম 7 দিন যেসব খাবারগুলো খেয়েছি ওই সব খাবারগুলো একত্রে করে ওই এক বেলার জন্য রেডি করে রাখবো। এক বেলাতে যা খেতে পারি, যা পেটে ধরে, একেবারে গলা পর্যন্ত খাবো না। ছোটবেলা থেকে শুনে আসছি, আমার মা বলতেন, উনা ভাতে দুনা বল, হেত্রা ভাতে রসাতল। তার মানে হলো কম করে খাবার খেলে শরীরে অনেক বল পাওয়া যায়, আর বেশি ভাত খেলে শরীরে শক্তি কম পাওয়া যায় এবং অলসতা লাগে, শুধু শুয়ে থাকতে মন চায়। ডক্টর জাহাঙ্গীর কবির স্যারও এইসব কথাই বলছিলেন। 7 দিনে আপনার যদি ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে যায়, এরপরে আপনার লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আপনি প্রায় প্রতিদিন উপবাস বা ফাস্টিং করতে হবে। যেমন 24 ঘন্টায় একবার খেতে হবে। প্রথম প্রথম সকালের যে নাস্তাটা খেতেন, এটা আস্তে আস্তে 8টা যদি নাস্তা খেতেন, 9টা, 10টা, 11টা, 12টা এভাবে করে পিছিয়ে পিছিয়ে রাতের খাবারটা একটু এগিয়ে এনে খাবারের সময়টা 6 থেকে 4 ঘন্টার মধ্যে নিয়ে আসবে। এরপরে যখন মনে হবে যে না, আমি 24 ঘন্টায় একবার খাবো, বাকি 23 ঘন্টা না খেয়ে থাকবো, তাও আপনি সপ্তাহে 2-4 দিন এভাবে করতে পারেন। আমরা এরকম করেছি, আমরা 24 ঘন্টায় একবার খেয়েছি প্রায় 3 মাস। মাঝে মাঝে 2বারও খেতাম, কিন্তু 3-4 ঘন্টার ভিতরে। মাঝে মাঝে কোনো সময় ইন্টারমিডিয়েট ফাস্টিং করতাম, আর কোনো সময় ড্রাই ফাস্টিং করতাম। যেদিন ড্রাই ফাস্টিং করব সেদিন জলও খেতাম না, আর ইন্টারমিডিয়েট ফাস্টিং করলে তখন একটু জল খেতাম। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে এটাই সত্যি কথা। আমাদের মতো যারা ফ্যাট অ্যাডাপ্টেশন করে নিয়েছেন, আমরা জানি আমাদের শরীরে যখন ফ্যাট বার্ন হয় তখন জলের পিপাসাও লাগে না। এটা বুঝতে পারি যখন আমরা অতিরিক্ত পরিশ্রম করি, ক্লান্তি লাগছে না, ক্ষুধাও লাগছে না, তখনই বুঝে নিই যে আমার শরীরে ফ্যাট বার্ন হচ্ছে, জলের পিপাসাও লাগছে না। কিন্তু 22-23 ঘন্টা পর যখন একবার খাবার খেতে বসবো, তখন পর্যাপ্ত পরিমাণে আগে পরে জল খেয়ে নেব। তাহলে সারাদিন আর জলের পিপাসা এবং জলের চাহিদাও থাকে না। তবে জলের সাথে একটু হিমালয়া পিঙ্ক সল্ট মিশিয়ে সব সময় খেয়েছি, কারণ হিমালয়া পিঙ্ক সল্ট না খেলে মাথা ঘুরিয়ে হয়তোবা ঠাস করে পড়েও যেতাম, কিন্তু কখনো তেমন মাথা ঘুরাই নাই। আমরা সব সময় চারের নিয়ম মেনে চলেছি। এখনো আমরা দিনের প্রথম যে জলটা খাই ওটার সাথে সব সময় হিমালয়া পিঙ্ক সল্ট মিশিয়ে খাই। হিমালয়া পিঙ্ক সল্ট একটা খনিজ লবণ, এটা আমাদের শরীরে জল ধরে রাখে, তাহলে আর মাথা ঘুরানোর কোনো সুযোগই থাকে না। শর্করা জাতীয় খাবার আমাদের শরীরে জল ধরে রাখে। যখনই আমরা শর্করা জাতীয় খাবার কম খাই তখনই আমাদের শরীর জল শূন্য হয়ে যেতে পারে। তার জন্যই প্রতিদিন যখনই আমরা জল খাবো, জলের সাথে 1 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট খাবো। এটা সব সময় মনে রাখতে হবে। হিমালয়া পিঙ্ক সল্ট না খেলে এই লাইফস্টাইলে আসলে হঠাৎ করে মাথা ঘুরিয়ে চোখ মুখ অন্ধকার হয়ে পড়ে যেতে পারে যে কোনো মানুষ। যেদিন ওনার প্রথম ফ্যাট অ্যাডাপ্টেশনের জন্য লাইফস্টাইল শুরু হলো, সেদিন থেকে ডায়াবেটিসের সকল ঔষধ, ইনসুলিন বাদ দিয়েছি। 10-15 দিন পর প্রেশার দেখে তখন প্রেশারের ঔষধটাও বাদ দিয়েছি। সেই থেকে এই পর্যন্ত, এখনো পর্যন্ত কোনো দিন প্রেশারের একটা ঔষধ খেতে হচ্ছে না এবং ডায়াবেটিসেরও কোনো ঔষধ নিতে হচ্ছে না। আমি আবারও আপনাদেরকে বলছি, আমাদের এই লাইফস্টাইলের কথা শুনে বা দেখে আপনারা কেউ মানবেন না। আপনারা যদি এই লাইফস্টাইলে আসতে চান, অবশ্যই ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের ভিডিও দেখবেন। যেই ভিডিওটা দেখলে আপনার মনে হবে যে হ্যাঁ, এটা আমার জন্য প্রয়োজন, সেই ভিডিওটা বারবার দেখবেন। দেখে শুনে বুঝে নিজের খাবারের তালিকা নিজেই তৈরি করবেন, নিজেই নিজের ডাক্তার হবেন, নিজের উপর ভরসা রাখবেন, আর ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের উপর বিশ্বাস রাখবেন। তারপরেই আপনি লাইফস্টাইল শুরু করবেন।
শুধু একটু সাহস করে এই সুস্থ লাইফস্টাইল ফলো করতে পারলে বাকি জীবনে আর কোনো দিন একটা ঔষধও কখনো খেতে হবে না। জোর মিলে মরিতে হবে, এটা আমরা সবাই জানি। একদিন না একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। তবে সুস্থভাবে হেঁটে চলে খেয়ে সবার সাথে সজ্ঞানে কথা বলে তারপরেই যেন পৃথিবী থেকে যেতে পারি, এই চেষ্টা করব আমরা সবাই। এইসব কথা চিরন্তন সত্য। অনেকেই জানতেন বা জেনে থাকলেও আমরা জানার কোনো উপায় ছিল না। কিন্তু ইউটিউব এবং ফেসবুকের কল্যাণে এখন আমরা সবাই জানি কিভাবে আজীবন সুস্থ থাকতে পারবো। তাহলে শুধু শুধু কেন নিজের কষ্ট নিজে ডেকে আনবো? এই যে আমি এত কাজ করছি, সংসারের সব কাজ এই পর্যন্ত নিজেই করে যাচ্ছি। আমার বয়সও কিন্তু ৬০-এর কাছাকাছি চলে গেছে। তারপরও ঠাকুরের আশীর্বাদে এবং ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের দয়ায় সুস্থ আছি, ভালো আছি, নিজের কাজ নিজে করি, রান্নাবান্না করে খাচ্ছি এবং যথাসাধ্য সব কাজ নিজেই করার চেষ্টা করি এখনো। অনেকেই আমার কাজ দেখে বলছেন, এত কাজ করলে বাঁচবেন না, পরবর্তীতে না করতে পারলে ছেলে মেয়েদের কাছে খারাপ হয়ে যাবেন, ওরা ভাববে যে মা সারা জীবন এত কাজ করছে, এখন মনে হয় ঢং করে করছে না। তখন আপনার নিজের কষ্ট নিজেই ডেকে আনবেন। এখন থেকে কাজ কমিয়ে দেন, এত কাজ করবেন না। তো আপনাদের কমেন্টসগুলি আপনারা অবশ্যই আমাকে ভালোবেসে কমেন্টস করেন। তখন কমেন্টসগুলি দেখে আমি মনে মনে ভাবি কথাগুলি কিন্তু সত্যি। কিন্তু আমি তো কাজ করতে পারছি, তাহলে কেন করব না? শুধু শুধু শুয়ে বসে থেকে এখন থেকে রোগের বোঝা মাথায় নিব, আবার ঔষধ খেতে হবে, আবার পুরানো সেই লাইফস্টাইলে চলে যাব। শুধু শুধু শুয়ে বসে থাকার কথা ভাবলেই আমার কাছে ভয় লাগে। আপনারা সবাই আমার আপনের চেয়েও আপনজন। আপনারা সবাই আমাদের ভালো চান, এটা আমি জানি এবং বিশ্বাস করি। তারপরও আমি আপনাদের এই কথাটা পুরাপুরিভাবে মানতে পারবো না। কাজ না করে বসে থাকতে পারবো না। যতক্ষণ গায়ে শক্তি আছে, মনে প্রাণে আনন্দ আছে, ততক্ষণ কাজ করে যাব। ছেলেমেয়েরা কে কি ভাবলো, কে কি বললো, সেই বিষয়ে আমি কোনোদিন ভাবি নাই এবং ভাববও না। পরের কথা পরে দেখা যাবে। সৃষ্টিকর্তা যদি ভালো চান আমার, তাহলে ভালোভাবে থাকবো। আর যদি আমার ভালো না চান, তাহলে আমি ওভাবেই থাকবো, আমার কপালে যা আছে তাই হবে। সুনন্দা ব্যানার্জি দিদিমণিকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনি এত সুন্দর একটা কমেন্টস করেছিলেন বলে অনেক অনেক কথা বলেছি। আমার কথাগুলোতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন প্লিজ। এদিকে ডাল আলু ভর্তা দিয়ে কত চমৎকারভাবে ভাত খেয়েছি সেটা তো দেখলেন। এখন দেখুন আম শুলে নিছি, আম দুধ ভাত খাবো। আছে অল্প। সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানিয়ে পর্বটি এখানে শেষ করব। দেখা হবে আগামী পর্বে।